আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আগামী 15 তারিখে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা। তো এই ব্যাপারে কিছু আলোচনা করা, গুরুত্বপূর্ণ কিছু সাজেশন এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করা, যাতে করে আপনারা এগুলো দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা ভালোভাবে দিতে পারেন। তো আপনাদের এবার আছে 6টা অধ্যায়। প্রথম অধ্যায় হচ্ছে নানা পরিচয়ে আমি, 1 থেকে 25 পৃষ্ঠা। সক্রিয় নাগরিক ক্লাব, 26 থেকে 31। ইতিহাস জানার উপায়, 32 থেকে 35। বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, 36 থেকে 49। বাংলা অঞ্চলের ইতিহাসের প্রবৃত্তির প্রভাব, 50 থেকে 62। বাংলা অঞ্চলের ইতিহাসের ভূ-প্রকৃতির প্রভাব, 50 থেকে 62। দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূ-প্রকৃতির প্রভাব, 63 থেকে 73 পৃষ্ঠা। এ পর্যন্ত আপনাদের আছে। এখন আমরা দেখব যে ভেতরে কোন কোন টপিকটা বা কোন কোন বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। নানা পরিচয়ে আমি। তো এখন এই প্রশ্নটা পরীক্ষার মধ্যে কিভাবে আসতে পারে, আমরা আগেও দেখেছি যে ইতিহাসের মধ্যে যে বিষয়গুলো, যে আসলে কোন কোন জিনিসগুলা সমস্যা আছে এবং কোন কোন জিনিসগুলা কোন কোন বিষয়গুলা আমাকে সমাধান করা আমি নিজে করতে পারি বা আলোচনার মাধ্যমে করতে পারি, এই জিনিসগুলো বেশি বেশি আলোচনা করলে হয়তো বা কমন পড়ার সম্ভাবনা খুবই বেশি। যেমন আত্মপরিচয়, যেটা আমি ঘুরে বেড়ার খুব পছন্দ করি, সমুদ্র আমার খুব প্রিয়, আমার প্রিয় রং নীল, ক্রিকেট খেলতে আমার খুব ভালো লাগে, বড় হয়ে আমি ক্রিকেট খেলোয়াড় হতে চাই। অর্থাৎ আত্মপরিচয় বলতে নিজের যে পরিচয়টা, এটা যার যার পরিচয় সে তার মতো ব্যাখ্যা করবে। এখানে কিছু বিখ্যাত লোকের ব্যাপার বলা হয়েছে। প্রথমে আছে ছেলেবেলার মুজিব, তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে। আর এখান থেকে আসার প্রশ্ন প্রায় 100%ই কমন পড়বে, এর জন্য এই জিনিসটা একটু দেখে নেওয়া, নিজের পরিচয়টা কিভাবে প্রকাশ করতে হয় এটা। দ্বিতীয় আছে রোকেয়া সাখাওয়াত হোসেন, নারী জাগরণের দিশারি, তো তার ব্যাপারটা গুরুত্বপূর্ণ, তারটা একটু দেখে নেওয়া। এবার এই ছকটা মনে রাখা, এই ছকটার মধ্যে বলতে পারে যে তোমার ব্যক্তিগত পরিচয় ছকের মাধ্যমে প্রকাশ করো। তো এই ছকটার মাধ্যমে যেন প্রকাশ করতে পারি, এই জন্য এই ছকটাকে বেশি করে দেখে নেওয়া। আচ্ছা, আমাদের নৃগোষ্ঠীগত পরিচয়, অর্থাৎ আমাদের বাংলাদেশের মধ্যে অনেকগুলো নৃগোষ্ঠী বসবাস করে, তো তাদের এক একটা বৈশিষ্ট্য, তাদের এক একটা কাজকর্ম, এগুলা জেনে রাখা, যাতে করে এগুলা দেখা যায়। এগুলো যখন দেখব তখন দেখব যে না, প্রত্যেকটা বিষয়ে আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সক্রিয় নাগরিকের ক্লাব। এখানের মধ্যে যে নাগরিকদের যে কাজকর্ম, এটা কিভাবে পুরোপুরি ভালো হতে পারে বা সুন্দরভাবে করা যেতে পারে, এই জন্য শ্রেণীকক্ষের অনুসরণে কিছু নিয়ম থাকবে বা বিদ্যালয়ের কিছু নিয়ম, পরিবার সমাজের কিছু নিয়ম থাকে। এখান থেকে আমাদের একটা ক্লাব তৈরি করার কথা বলা হয়, যে মোট সদস্য সংখ্যা, পদবি, যে জিনিসগুলো আছে, এটা দিয়ে আমরা একটা কমিটি বা ক্লাব তৈরি করব। তো এটা দলীয় কাজ থাকবে। তো দলীয় কাজ ক্লাসের মধ্যে দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে কয়েকজন মিলে একটা সক্রিয় নাগরিক ক্লাব তৈরি করতে করতে কি কি প্রয়োজন, এটা আলোচনা করা। এটার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ এরকম নাই। 3 নম্বর অধ্যায় হচ্ছে ইতিহাস জানার উপায়, কিভাবে ইতিহাস জানা যায়, ইতিহাস আসলে কি, ইতিহাস পাঠ, এগুলা থেকে যে ইতিহাস জানার যে উপায়টা, আসলে ইতিহাস আমরা কিভাবে জানতে পারি, এই জিনিসগুলো আমাদের একটু জেনে নেওয়া। অর্থাৎ আমরা কিভাবে খুঁজতে পারি আমাদের পাড়া মহল্লা গ্রামের ইতিহাসটা, এটা আমরা 5-6 জন মিল্লা দলীয়ভাবে আলোচনা করে কিভাবে জানতে পারি, সেই জিনিসটা আমাদের মাথার মধ্যে থাকতে হবে। বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, অর্থাৎ অনুসন্ধানের জন্য প্রশ্ন, অর্থাৎ কিভাবে প্রশ্নটা তৈরি, কিভাবে আমরা একটা জিনিস তৈরি করব বা ওইখান থেকে আমরা শিখতে পারি, বের করতে পারি, এর জন্য কিছু প্রশ্ন তৈরি করা। আমার এলাকার পরিবর্তন নিয়ে যে যে প্রশ্ন আমি করতে জানি বা প্রশ্ন বাছাই, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ।
এই জন্য অনুসন্ধানের পরিকল্পনা তার উপস্থাপনা যেভাবে করতে হবে, অনুসন্ধানের জন্য প্রশ্নের ভেতর যে মূল বিষয়গুলো রয়েছে, কোথায় বা কার কার কাছে গেলে প্রশ্নের উত্তর ভালোভাবে জানা যাবে, কিভাবে বা কি উপায়ে জানা যাবে। এর জন্য এই ধাপটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। অনুসন্ধানের জন্য প্রশ্নের মধ্যে থাকা মূল বিষয়গুলো, কোথায় বা কার কাছে গেলে প্রশ্ন উত্তর পাওয়া যাবে ভালোভাবে, এই ধাপটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আর এখানে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে। তো এই উদাহরণটা যদি আপনি দেখে নেন, তাহলে আপনাকে এরকমভাবে বলতে পারে যে অনুসন্ধানের জন্য তুমি কি কাজ করবা এটা লিখো। তখন আপনি এই উদাহরণটা নিজের মতো লিখে দিলেই চলবে। বাংলা অঞ্চলের ইতিহাসের ভূ-প্রকৃতির প্রভাব, অর্থাৎ বাংলাদেশের মধ্যে কি পরিমাণ এই ইতিহাসের প্রভাবটা পড়েছে সেটা নিয়ে আলোচনা করা। তো এখানে কিছু অঞ্চলের ব্যাপারে আলোচনা করা হয়েছে। বাংলা অঞ্চলের ইতিহাসে ভূ-প্রকৃতির প্রভাব, এখানে কিছু অঞ্চলের আলোচনা করা হয়েছে। পাণ্ডু রাজার ঢিবি, তো এইগুলা একটু দেখা যেতে পারে। মহাস্থানগড়, বাংলার প্রথম শিলালিপি আর সবচেয়ে পুরনো নগর। প্রাচীন বাংলার দুটো বন্দর আছে। তো এই যে জিনিসগুলো আছে এইগুলো একটু আলোচনা করা যেতে পারে। দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূ-প্রকৃতির প্রভাব। তো কৃষি বিপ্লব কিভাবে ঘটলো, নগর বিপ্লব কিভাবে ঘটলো, এই বিপ্লবগুলো একটু দেখা যেতে পারে। হরপ্পা সভ্যতা, এই সভ্যতাগুলো এখান থেকে আসতে পারে। কোন সভ্যতার কি পরিমাণ পরিবর্তন হয়েছে এই জিনিসটা যদি থাকে তাহলে সহজেই পারা যাবে। বিশ্বের ইতিহাস ও সভ্যতার ভূপ্রকৃতির প্রভাব যেটা পড়েছিল, মিশরীয় সভ্যতা হয়েছিল, গ্রিক সভ্যতা, প্রচলিত অপ্রচলিত উৎস মানে লিখিত আর হলো অলিখিতভাবে যেটা আছে এরকম কয়েকটা দেখা যেতে পারে। এই পর্যন্ত আপনাদের আছে। এর জন্য এই কয়েকটা জিনিস দেখে গেলে আপনারা সর্বোচ্চ ভালো করবেন বলে আমি আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।